আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা একটি হিন্দি ক্রাইম থ্রিলার মুভি। মুভিটির নাম নির্দোষ। যদিও আমি প্রতিটি মুভির এক্সপ্লেন শুরু করার আগে মুভির কিছু সিন দেখিয়ে শুরু করি, বাট এটা এমন একটা মুভি যে মুভির সিনগুলো আগেই দেখালে মুভির অনেক রহস্য ফাঁস হয়ে যাবে। ফলে মুভিটির আসল রহস্য না জেনে প্রথমবার যখন আমি মুভিটি দেখছিলাম তখন প্রতিটি মুহূর্তে যে অস্থির মজা পাচ্ছিলাম, আপনারা রহস্যগুলো আগেই জেনে গেলে সেই মজাটা পাবেন না। তাই এতক্ষণ যে সিনগুলো দেখালাম এতটুকুই বেশি, এর চেয়ে আর বেশি এখন দেখাতে চাই না। তাই চলুন কাহিনীবাজি না করে সোজা মুভির গল্পে চলে যাই। তো মুভির শুরুতেই দেখি কোর্টের সামনে দেশের সকল টিভি রিপোর্টার ভিড় জমিয়েছে এবং একজন নিউজ রিপোর্টার বলতেছে, এক্ষুনি আমাদের কাছে নিউজ আসলো সিনিয়া গ্রোভারকে পুলিশ যে মার্ডার কেসে অ্যারেস্ট করেছিল, কোর্ট সেটার জন্য সিনিয়া গ্রোভারকে 3 দিনের পুলিশ কাস্টাডিতে রাখার নির্দেশ দিয়েছে। এই বলেই রিপোর্টার সিনিয়া গ্রোভারের কাছে গেলে আমরা বুঝতে পারি এই মেয়েটি তাহলে সেই সিনিয়া গ্রোভার। কিন্তু প্রশ্ন হলো, এই সিনিয়া গ্রোভার দেশের কি এমন ব্যক্তি যে যার গ্রেফতারে দেশের সকল টিভি রিপোর্টাররা মাছির মতো ভ্যান ভ্যান করতেছে? তো এই মেয়েটি আসলে দেশের জনপ্রিয় একজন টিভি রিপোর্টার, আর একজন টিভি রিপোর্টারকে পুলিশ মিথ্যা মার্ডার কেসে গ্রেফতার করেছে। সো দেশের সকল নিউজ রিপোর্টার এভাবে হাঙ্গামা করারই কথা। সিন আরেকটা রিপোর্টারের কাছে আসলে দেখি সে বলতেছে সিনিয়া গ্রোভারের কেসটা ক্রাইম ব্রাঞ্চের হাতে দেওয়া হচ্ছে, আর সিনিয়া গ্রোভারকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্ট থেকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। সিন পুলিশ স্টেশনের সামনে আসলে দেখি আরেকজন রিপোর্টার বলতেছে এটাই সেই পুলিশ স্টেশন যেখানে সিনিয়া গ্রোভারকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসা হয়েছে, আর এই কেসটা হ্যান্ডেল করতে যাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ অফিসার মিস্টার লোখান্ডে, যে এক্ষুনি এখানে পৌঁছাতে যাচ্ছে। তখনই সিন ক্রাইম ব্রাঞ্চ অফিসার মিস্টার লোখান্ডের গাড়িতে আসলে আমরা দেখি সে পুলিশ স্টেশনের দিকে আসতেছে। তো লোখান্ডে থানায় পৌঁছাতেই একজন রিপোর্টার বলে লোখান্ডে থানায় পৌঁছে গেছে, সে এখন সিনিয়াকে জিজ্ঞাসাবাদ করবে। লোখান্ডের সম্পর্কে আমরা জানি যে সে এমন একজন অফিসার যে কোনো দোষীকে রক্ষা দেয় না, আবার কোনো নির্দোষকে সাজাও পেতে দেয় না। তো লোখান্ডে থানার ভিতর যেতে থাকলে একজন রিপোর্টার বলে ওঠে, মিস্টার লোখান্ডে সিনায়াকে মিথ্যা কেসে কেন ফাঁসানো হচ্ছে? এটা শুনে লোখান্ডে থেমে যায় ও রেগে মেগে বলে, আরে বাহ, সিনায়া সত্যিই খুনি কিনা এটা কনফার্ম হওয়ার জন্য সিনায়াকে জিজ্ঞাসাবাদ করতে কোর্ট আমাকে 3 দিনের কাস্টাডি দিয়েছে, আর আপনারা তার আগেই রায় দিয়ে ফেলেছেন যে সিনায়া নির্দোষ। এই বলে লোখান্ডে সেই রিপোর্টারের কাছে এসে বলে, মনে রাখবেন আমি লোখান্ডে, যে পুলিশের লাঠিতে সোজা হয় না তাকে এই লোখান্ডে সোজা করে। এই বলে লোখান্ডে ভিতরে যেতেই রিপোর্টারগুলো দৌড়ে সিনায়ার হাজবেন্ড গৌতমের কাছে গিয়ে বলে, স্যার আপনার কি মনে হয় আপনার বউ সিনায়াই কি খুনটা করেছে? তখন গৌতম বলে, যে তেলাপোকা ও টিকটিকি দেখে ভয় পায় সে কিভাবে এমন মার্ডার করতে পারে, আমি শিওর তাকে ফাঁসানো হয়েছে। সিন চলে আসে থানার ভিতরে সিনায়ার কাছে, আর স্ক্রিনে লেখা ওঠে আজ পুলিশ ইনভেস্টিগেশনের প্রথম দিন শুরু হলো। তো লোখান্ডে সিনায়ার সেলে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করার আগে তার সহকর্মী রিয়াকে বলে, আগেই ক্যামেরা স্টার্ট করো না, আমি আগে আমার ইন্ট্রোডাকশন দিয়ে নেই। লোখান্ডে, পত্রিকায় নামটা নিশ্চয়ই পড়েছ, লোকে আমাকে লোখান্ডে গুন্ডা নামেও ডাকে। মানুষের শরীরে 206টি হাড্ডি আর আইনের 570টি ধারা আছে। আমি মানুষের হাড্ডিও ভাঙি আর আইনের ধারাও। আজ পর্যন্ত 56টি এনকাউন্টার করেছি, সবগুলো সাজানো নাটক ছিল, তবে সবগুলোর ক্ষেত্রে একটা জিনিসের মিল ছিল, তাদেরকে মেরেছি সবাই অপরাধী ছিল, কিন্তু সেই সাথে খুব চালাক ছিল। তারা এমন ভাবে বুদ্ধি খাটিয়ে ক্রাইম করেছিল যে আইনও তাদেরকে সাজা দিতে পারতো না, কিন্তু তাদের কপাল খারাপ যে আমার পাল্লায় পড়েছিল, তাই আমিও এমন বুদ্ধি খাটিয়ে সাজা দিয়েছি যে আইনও তাদেরকে বাঁচাতে পারেনি। এসব শুনে সিনায়া তো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। এবার লোখান্ডে ক্যামেরা অন করতে বলে সিনায়াকে বলে, জিজ্ঞাসাবাদ শুরুর আগে আমার ইন্ট্রোডাকশনটা দেওয়া জরুরি ছিল, এতে জিজ্ঞাসাবাদের সময় অপচয় হয় না। তো চল এবার ভালোই সত্যটা স্বীকার করে নিয়ে যে খুনটা তুই করেছিস। সিনায়া কাঁদতে কাঁদতে বলে, আমি খুন করিনি। লোখান্ডে বলে, দেখ মার্ডার স্পটে তোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে এবং তোর হাতের কাটা জায়গাটাও এটাই প্রমাণ করে যে তোদের মাঝে মারামারিও হয়েছিল। সিনায়া বলে, কিচেনে সবজি কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে। লোখান্ডে খপ করে হাতটা ধরে বলে, ম্যাডাম সবজি কাটতে গিয়ে আঙ্গুল কাটে, হাত নয়, তাই নাটক না করে কবুল করে নে তুই কিলার। এটা শুনে সিনায়া কাঁদতে কাঁদতে বলে, আমি খুনি নই, আমি খুন করিনি, দেখে নিও শেষে গিয়ে সত্যরই জয় হবে। লোখান্ডে বলে, সত্যর জয়? দুনিয়াতে এর চেয়ে মিথ্যা আর কিছু নেই, সত্য কখনো জিতে না, যা জিতে সেটাই সত্য হয়ে যায়, তাই মিথ্যা কান্নাকাটি না করে কবুল করে নে খুন তুই করেছিস। এটা শুনে সিনায়া বলে, আপনি আমাকে 1000বার বললেও আমি এটাই বলবো আমি খুন করিনি আর এটাই সত্য। এটা শুনে লোখান্ডে খেপে গিয়ে বলে, তাহলে তোর বিরুদ্ধে এত প্রমাণ কোথা থেকে আসলো? এই বলে লোখান্ডে উঠে যায় আর সহকর্মী রিয়া এসে সিনায়াকে মারার জন্য রেডি হতে থাকে। তখন সিনায়া কাঁদতে কাঁদতে বলে, কেউ আমাকে ফাঁসানোর জন্য এসব প্রমাণ সাজিয়েছে। লোখান্ডে বলে, এটা কে করতে পারে? কারোর সাথে তোর শত্রুতা ছিল? সিনায়া বলে, না। লোখান্ডে বলে, তোর হাজবেন্ড গৌতমের সাথে তোর কেমন সম্পর্ক ছিল? এটা শুনে সিনায়া শান্ত হয়ে বলে, অনেক ভালো সম্পর্ক ছিল, আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম। তখন সিন ফ্ল্যাশব্যাকে যায় আর ব্যাকগ্রাউন্ড থেকে সিনায়া বলে, আমরা লাভ ম্যারেজ করেছিলাম। একদিন গৌতম আমার সাথে অ্যাক্সিডেন্টলি ধাক্কা খাওয়াই তার হাতে থাকা কফি আমার গায়ে পড়ে গিয়েছিল, সেদিনই তার সাথে আমার প্রথম দেখা। তো সিনগুলো মনোযোগ দিয়ে দেখুন। আর এই ফাইল বর্তমানে আসলে লোখান্ডে বলে, আরে বাহ, অনেক রোমাঞ্চে ভরা স্টোরি তো।
শুনে মুড একদম ফ্রেশ হয়ে গেল। এই বলে লোখান্ডে এসে চেয়ারে বসে ও বলে, তার মানে তুইও গৌতম অনেক হ্যাপি ছিলি, তাহলে তোদের এই রোমান্টিক লাভ স্টোরির মাঝে মার্ডার মিস্ট্রি কোথা থেকে আসলো? সিনাইয়া আবার কাঁদতে কাঁদতে বলে, কোনো মার্ডার মিস্ট্রি নেই, আমি আপনাকে অলরেডি সবকিছু সত্য সত্য বলেছি, এর বেশি আমি আর কিছু জানি না। এই বলে সিনাইয়া মাথা নিচু করে অসহায় হয়ে কাঁদতে থাকে। আর সিন থানার ভিতরে আরেকটা সাইডে আসলে দেখি এদিকে লোখান্ডের সহকর্মী বামান সিনাইয়ার বিল্ডিং এর ওয়াচম্যানকে জিজ্ঞাসাবাদ করছে। তো ওয়াচম্যান বলে, স্যার আমি 3 বছর থেকে সিনাইয়া ম্যামকে চিনি, সিনাইয়া ম্যাম কখনোই খুন করতে পারে না, আমি সিআইডির সকল পর্ব দেখি, আমি জানি কোনো মার্ডার মিস্ট্রি এত সোজা হয় না যে পুলিশ প্রথমেই কাউকে সন্দেহ করলো আর সেই আসল খুনি প্রমাণ হলো, তাই আপনি দেখে নিন আসল খুনি অন্য কেউই। এরপর সিনাইয়ার বাসার কাজের বুয়া লাক্ষ্মীকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। লাক্ষ্মী বলে, স্যার 3 বছর হলো আমি সিনাইয়া ম্যামের বাসায় কাজ করি, বাহিরের কারোর সাথে ঝগড়া তো দূরের কথা, কখনো তার সাহেবের সাথেও ঝগড়া হতে দেখিনি, তাই সোজাভাবে বললে সিনাইয়া ম্যাম কখনোই খুন করতে পারে না স্যার। সিন আবার সিনাইয়ার কাছে আসলে দেখি লোখান্ডে বলতেছে, তোর বাসাতে নাকি আদা নামের একটা মেয়ে আসা যাওয়া করতো, সেটার পিছনের কাহিনী কি? তখন সিনাইয়া বলে, আদা আমাদের বাসার পেইং গেস্ট, আমি এবং গৌতম দুজনেই জব নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই আমরা আমাদের মেয়ে জানাকে সময় দিতে পারছিলাম না। এদিকে আমাদের কাজের মেয়ে লাক্ষ্মীর উপরও আমাদের এতটা ভরসা ছিল না যে তার কাছে আমাদের মেয়েকে রেখে যাব, তাই গৌতম এবং আমি মিলে সিদ্ধান্ত নেই যে আমাদের বাসায় একটা পেইং গেস্ট রাখবো, এতে কিছু টাকাও পাবো আর জানাও সময় কাটানোর মতো কাউকে পাবে। সিন বর্তমানে আসলে দেখি লোখান্ডে বলতেছে, পেইং গেস্ট আদাকে কিভাবে পাইলি সেই কাহিনীতে যা। সিনাইয়া বলে, ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়েছিলাম, তখনই সিন ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা সমুদ্র সৈকতে একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটিকে দেখে আপনার মনে যে প্রশ্ন উপভোগ করতেছে সেটার উত্তর হচ্ছে, হ্যাঁ এটাই সেই পেইং গেস্ট আদা। তো আদা গাড়ি থেকে নেমে সেই অস্থির একটা পোজ দেয়, এরপর ফেসে পানি ঢেলে আপনার দিকে দুষ্টু নজরে তাকায় আর কেউ বলে ওঠে, কাট ইট। তখন আপনি বুঝতে পারেন মেয়েটি আপনার দিকে তাকায়নি, বরং এতক্ষণ বিজ্ঞাপনের শুটিং চলছিল। মানে আদা আসলে পেশায় একজন মডেল। তো আদা রেস্টে নেওয়ার সময় সিনাইয়াকে কল করে বলে, হাই সিনাইয়া, আমি আদা, আমি অনলাইনে আপনার বিজ্ঞাপন দেখে কল করেছি, হ্যাঁ হ্যাঁ আমি পেইং গেস্ট থাকতে চাই, তো কখন আসবো? সিন বর্তমানে আসলে লোখান্ডে বলে, তো এরপর কি হলো? তখন সিন আবার ফ্ল্যাশব্যাকে গেলে দেখি গৌতম অফিস থেকে বাসায় ফিরে বলতেছে, তুমি এত তাড়াতাড়ি পেইং গেস্ট খুঁজে নিয়েছো? সিনাইয়া বলে, গতকাল ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়েছিলাম, সেখান থেকে সে কল করেছিল এবং আজকে দেখা করতে এসেছে। নাম আদা, সে মডেল হওয়ার চক্করে বাসা থেকে পালিয়ে মুম্বাই এসেছে, এতে করে আবার তার বাবা মায়ের সাথে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, তাই সে এখন মুম্বাইয়ে সেটেল হতে চায়। আর হ্যাঁ, বিকেলের আগে সে কখনোই শুটিং এ যায় না, তার মানে বিকেল পর্যন্ত সে বাসাতেই থাকবে এবং আমার মেয়ে জানার সাথে সময় কাটাতে পারবে। তো তুমি কি বলো? গৌতম বলে, বলার আর কি আছে, রাখো। এটা শুনে সিনাইয়া খুশি হয়েও বলে, ও হ্যাঁ আজ একটা বড় প্রোডাকশন হাউসে তার অডিশন আছে, সেটার জন্যই এখন রেডি হচ্ছে। তখনই সিনা আদার কাছে চলে আসলে দেখি সে গোসল টোসল করে মেকআপ শেকআপ লাগিয়ে পুরো একদম চাকাচাক হচ্ছে। তো আদা বাহিরে যাওয়ার আগে সিনাইয়া ও জানাকে বাই জানাতে আসলে গৌতম এই প্রথম আদাকে দেখে ও মুগ্ধ হয়ে এক নজরে চেয়ে থাকে। এরপর আদা এসে লিফটে ঢুকলে লিফটম্যানেরও সেম অবস্থা, সে গুল মুখে নিতে যাচ্ছিল বাট আদাকে দেখে হা করে চেয়ে আছে। এমন সময় আরেকজনের এন্ট্রি হয়, এর নাম রানা, সে এই বিল্ডিং এই থাকে। আমরা দেখি আদাকে দেখে তারও সেম অবস্থা। তো লিফটম্যান গুল হাতে নিয়ে হা করে আছে দেখে রানা বলে, আব্বে মুখে কখন নিবি? গড কি একটা অবস্থা। এরপর একটুর মাঝে লিফটের সোসাইটির সেক্রেটারি রাজ ভোসলের এন্ট্রি হয়, আদাকে দেখে তারও সেম অবস্থা। সেক্রেটারি ভেবে পাচ্ছে না এই বিল্ডিং এ হঠাৎ এই মেয়ে কোথা থেকে আসলো। ওদিকে রানার চোখ বন্ধ করে অলরেডি কল্পনায় ডুবে বাজে বাজে আওয়াজ করতে শুরু করেছে। তো লিফট খুলতে আদা রেগে মেগে চলে গেলে সেক্রেটারি বলে, আরে ভাই এই মেয়েটা কে? তখন লিফটম্যান বলে, এটা গৌতম সাহেবের পেইং গেস্ট, আজ থেকে সে এই বিল্ডিং এই থাকবে। তো আদা চলে গেছে, অথচ রানা এখনো খেয়ালে ডুবে আছে। এটা দেখে সেক্রেটারি ডিস্টার্ব করে বলে, ভাই বিল্ডিং এর মেইনটেইন বিল তোমার 3 মাসের বাকি আছে। রানা বলে, এটা কোনো ব্যাপার হলো, এক্ষুনি মানি ব্যাগ আনতেছি, দিয়ে দেবো। এই বলে রানা ভিতরে চলে যায় আর আমরা দেখি আদা বিল্ডিং থেকে বের হয়ে গাড়িতে উঠতেছে আর গৌতম বেলকুনি থেকে আদাকে দেখতেছে। এমন সময় সিনাইয়া এসে দুষ্টামো করে বলে, এই যে মিস্টার, ঘরে তোমার বউ আছে। এই বলে এরা দুজনে দুষ্টামো শুরু করতেই জানা এসে পড়লে সিনাইয়া এসে জানাকে কোলে নেয়। এমন সময় পাশের ফ্ল্যাট থেকে রানার বউয়ের কান্নার আওয়াজ আসলে গৌতম বলে, এরা কে? সিনাইয়া বলে, রানা কয়দিন হলো আমাদের পাশের ফ্ল্যাটে উঠেছে, রোজ বউকে মারে। সিন রানার রুমে আসলে দেখি রানা তার বউকে বলতেছে, ড্রয়ারে কোথায় আমার মানি ব্যাগ বের কর। বউ ভয়ে জড়সড় হলে রানা বলে, ড্রয়ারে হাত ঢুকিয়ে খোঁজ। বউ ভয়ে ভয়ে হাত ঢুকাতেই রানা ধ্যান করে ড্রয়ার লাগিয়ে দেয় আর হাতে ব্যথা পেয়ে তার বউ হাউমাউ করে কাঁদতে থাকে। আসলে রানা এইভাবেই ছোট ছোট কারণে তার বউয়ের উপর নির্মমভাবে টর্চার করে, কিন্তু তার বউ ভয়ে কিছু বলতে পারে না, সে কেবল অসহায়ের মতো সব সহ্য করে যায়। সিন বর্তমানে আসলে দেখি এসব শুনে লোখান্ডে রেগে মেগে সিনাইয়াকে বলতেছে, দেখ তোর এসব লম্বা স্টোরি শোনার মতো আমার সময় নেই, ডাইরেক্ট পয়েন্টে আয় আর বল তোর হাজবেন্ড আর আদার মাঝে কি চলতেছিল। সিনাইয়া বলে, কিছু না। বামানের কাছে আসলে দেখি ওদিকে বামন সোসাইটির সেক্রেটারিকে বলতেছে, সত্য সত্য বল আদা কেমন মেয়ে ছিল। সেক্রেটারি বলে ওঠে, স্যার একদম চাকাচাক, না মানে অসাধারণ মেয়ে ছিল স্যার, মা কসম। যেদিন থেকে সে বিল্ডিং এ থাকতে এসেছে চারদিকে শুধু সুগন্ধ আর সুগন্ধ, ওকে দেখলেই মন আমার খুশিতে গুলগুলা হয়ে যায়, সত্যি বলছি স্যার, মা কসম। একই প্রশ্ন লিফটম্যানকে করা হলে সে বলে, কি বলবো স্যার, তাকে দেখলেই আমার চান্দু চান্দু সব ঝ্যানঝ্যান করে ওঠে, শরীরে যেন কারেন্ট খেলা করে। কি বলবো স্যার, সে যখন লিফটে উঠতো সবার নজর একদম তার উপরেই ফেবিকুলের মতো খপ করে আটকে যেত। ফাচাক। এসব শুনে বামন বলে, ফাচাক
দাঁড়া আমি তোর ফাচাক বের করতেছি। এমন সময় লোখান্ডের ফোন আসলে বামান রিসিভ করে বলে, হ্যাঁ স্যার আমি আসতেছি। এই বলে বামান লোখান্ডের কাছে আসলে লোখান্ডে বলে, ওদেরকে জিজ্ঞাসাবাদে কিছু বের হলো? বামন বলে, না স্যার, সবার কথা একটাই যে সিনায়া খুনি হতেই পারে না। তো লোখান্ডে আবার সিনায়ার কাছে আসলে রিয়া বলে, স্যার ওর গায়ে জ্বর হয়েছে, কাল রাত থেকে কিছু খায়ওনি, ওর অবস্থা খুবই খারাপ। এখন তো আমারও মনে হচ্ছে সম্ভবত ও নির্দোষ, যদি সে খুন করতোই তো এতক্ষণে তা স্বীকার করে ফেলতো। লোখান্ডে এসবে কান্না দিয়ে বলে, ক্যামেরা চালু করো। এই বলে লোখান্ডে সিনায়ার কাছে এসে সিনায়ের হোশ ফেরাইও বলে, আদা আসার পর কি হয়েছিল? সিনায়া বলে, সবকিছু ভালোভাবেই চলছিল, আদার সাথে জানার অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের কাজের মেয়ে লাক্ষ্মী আদাকে আনার ব্যাপারে খুশি ছিল না। তখন সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি লাক্ষ্মী কাজ করতেছে আর ভিতরে ভিতরে আদাকে দেখে জ্বলতেছে। সিনায়া গৌতমকে ফিসফিস করে বলে, আগে আমাদের রুমের জিনিস হারাচ্ছিল, কিন্তু আদা আসার পর থেকে সেটা বন্ধ হয়েছে। গৌতম ইশারায় বলে, এসব কি তাহলে লাক্ষ্মী করতো? সিনায়া হোম বলে আর ওদিকে এসব শুনে লাক্ষ্মী এমন করে। তো ব্যাকগ্রাউন্ড থেকে সিনায়া বলে, আমি নিউজ চ্যানেলে কাজ করতাম, তাই আমি অফিস শেষে দ্রুত বাসায় ফেরার যতই চেষ্টা করি না কেন প্রায় দিনই আমার বাসায় ফিরতে দেরি হতো। তবে হ্যাঁ, গৌতম সবসময় আমার আগেই বাসায় পৌঁছাতো, আর আমি বাসায় না থাকাই সে বোরিং হয়ে অন্যদের সাথে সময় কাটাতো। যেদিন আমি ফ্রি টাইম পেতাম সেদিন আদা সহ আমরা সবাই বাহিরে মজা করে সময় কাটাতাম। আমরা বাসাতেও সবাই মিলে অনেক মজা করতাম। আদা আমাদের সাথে এতটা মিশে গিয়েছিল যেন আমরা সবাই ছোটবেলার ফ্রেন্ড। আদা সময় পেলে মাঝে মাঝে আমাদেরকে তার শুটিং সেটেও নিয়ে যেত। এভাবে আদা ধীরে ধীরে আমাদের পরিবারের অংশ হয়ে যায়। সে সবকিছুতেই আমাদের সাথে সাথে, সকল সুখে এবং সকল দুঃখে। বর্তমানে আসলে লোখান্ডে ধমক দিয়ে বলে, এই যে ম্যাডাম, ফ্যামিলি স্টোরিতে না ঢুকে মার্ডার স্টোরির দিকে যান। সিনেহা বলে, কিন্তু আমার কাছে তো ফ্যামিলি মেইন। লোখান্ডে রেগে মেগে বলে, কিন্তু আমার কাছে মেইন হলো মার্ডার কে করেছে, তাই বল তোর হাজবেন্ড আর আদার মাঝে কি ঘাবলা চলছিল। সিন বামানের কাছে আসলে দেখি লাক্ষ্মী বলতেছে, স্যার আদার যে কারোর সাথে ঘাবলা থাকতে পারে, সে মডেলিং লাইনে কাজ করে, আর এই লাইনের মেয়েদের চরিত্র মোটেও সুবিধার হয় না স্যার। লিফটম্যান বলে, হ্যাঁ স্যার এটা সত্য, ওকে নেওয়ার জন্য বড় বড় গাড়ি আসতো, গাড়িগুলোর কি যেন নাম, BMW না কি যেন। গ্যারান্টি স্যার অনেক কোটিপতির সাথে ওর ঘাবলা আছে। সিন লোখান্ডের কাছে আসলে দেখি সে সিনায়াকে বলতেছে, ঘাবলা ছিল না তো রিয়া, একে ফটোটা দেখাও তো। রিয়া তখন গৌতম আর আদার একটা গোপন ফটো দেখাতেই সিনেহার নজর সরিয়ে নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। লোখান্ডে বলে, যদি তোর হাজবেন্ড আর আদার মাঝে ঘাবলা ছিলই না তো এটা কি, জবাব দে। সিনায়া জবাব না দিয়ে মাথা নিচু করে থাকলে রিয়া খপ করে চুল ধরে মাথা তুলে নিয়ে বলে, জবাব দে। তখন সিনায়া বলে, আমার মনে আছে সেই দিনের কথা, যেদিন প্রথম আমি গৌতম আর আদার ব্যাপারে জানতে পেরেছিলাম। সিন তখনই ফ্ল্যাশব্যাকে যায়। একদিন সিনায়া অফিস থেকে ফিরলে রানা বলে, ম্যাডাম আমি আপনাকে কিছু বলতে চাই। সিনায়া পাত্তা না দিয়ে চলে যেতে ধরলে রানা বলে, আরে আমার উপর অভিমান কিসের, তোমার হাজবেন্ড আর ওই সেরির ব্যাপারে তো জেনে যাও। এটা শুনে সিনায়া রেগে মেগে বলে, খবরদার আমার হাজবেন্ডের সম্পর্কে ভুলভাল বকবে না। রানা বলে, ভুলভাল নয় ম্যাডাম, আপনার আড়ালে ওরা দুজন খুব মজা লুটতেছে। সিনায়া বলে, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না, তাই প্রমাণ থাকে তো দেখাও। রানা বলে, প্রমাণিত ওকে দিয়ে দিব, তবে তার বিনিময়ে আমাকে তোমার খুশি করতে হবে। সিনায়া রাগের মাথায় বলে, আগে প্রমাণ নিয়ে আসো। এই বলে সিনায়া চলে যায়। আর সিন এখান থেকে বর্তমানে আসলে দেখি লোখান্ডে বলতেছে, তো রানা কোনো প্রমাণ দেখিয়েছিল কি? সিনায়া বলে, না, তবে সে নাকি লুকিয়ে দুজনের একটা ভিডিও করেছিল। লোখান্ডে বলে, আরে বাহ, তোমাকে দেখানোর জন্য ভিডিও বানিয়েছিল অথচ তোমাকেই দেখায়নি কেন? সিনায়া কোনো জবাব দেয় না। রিয়া তখন সিনায়াকে টর্চার শুরু করলে সিনায়া বাধ্য হয়ে মুখ খুলেও বলে, আমি তার ভিডিও দেখিনি, কারণ সে ওই ভিডিও দেখানোর বদলে আমার সাথে শুতে চেয়েছিল। এটা শুনে লোখান্ডে বলে, বামান, কেস সলভড, আদা আর গৌতমের রিলেশনের কারণেই এই মার্ডারটা হয়েছে, দিস ইজ অ্যান ওপেন অ্যান্ড শার্ট কেস। এই বলে গৌতম রানার ফটো দেখিয়ে বলে, তুই তাহলে রানাকে মেরেছিস, সেটা কনফার্ম। এতক্ষণে আমরা বুঝতে পারি মুভির শুরু থেকে যার মার্ডারের ব্যাপারে কথা চলছিল সেটা তাহলে রানা ছিল। বামান, সিনায়া ম্যাডাম তার ইজ্জত বাঁচানোর জন্য রানাকে মেরেছে, এটাই কেসের মোটিভ। এমন সময় থানার ভিতরে চিল্লাচিল্লি শুনে লোখান্ডে বাহিরে আসলে দেখে সিনায়ার হাজবেন্ড গৌতম তার মেয়ে জানাকে সিনায়ার সাথে দেখা করতে এনেছে, কারণ জানা তার মাকে ছাড়া গতকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। তো লোখান্ডেকে দেখতেই গৌতম কাছে এসে বলে, স্যার সিনায়াকে ছেড়ে দিন, সে নির্দোষ, সে খুনটা করেনি। এটা শুনে লোখান্ডে বলে, তুমি এত কনফিডেন্সের সাথে বলতেছো যেন তুমি জানো খুনিকে? গৌতম বলে, হ্যাঁ জানি। লোখান্ডে বলে, তো খুনিকে? গৌতম বলে, স্যার আমি খুনি। লে হালুয়া। লোখান্ডে তো অবাক। তো লোখান্ডে এবার গৌতম ও সিনায়া দুজনকেই সেলের ভিতরে বসাইও বলে, চলো ম্যাডাম, এটা প্রমাণই হয়ে গেল যে তুমি সত্যিই নির্দোষ, মার্ডার তুমি নয় গৌতম করেছে। এটা শুনে সিনায়া ঝটকা খেয়ে যায় ও বলে, গৌতম রানাকে মারেনি, ও মিথ্যা বলছে। লোখান্ডে বলে, গৌতম নিজের মুখে স্বীকার করেছে যে রানার রেকর্ড করা ভিডিও যেন তোমার কাছে না পৌঁছায়, এই জন্য ও রানাকে মেরে ফেলেছে। সিনায়া বলে, না স্যার ও মারেনি। গৌতম বলে, না স্যার আমি মেরেছি। এটা শুনে সিনায়া গৌতমের উপর খেপে গিয়ে বলে, তুমি খুনটা করনি তারপরেও মিথ্যা বলছো কেন? লে জ্বালা। এসব দেখে লোখান্ডে হাততালি দিয়ে এদেরকে বসাই ও সিনায়াকে বলে, তুই এমন কনফিডেন্সের সাথে বলতেছিস যে ও খুনি নয়, যেন তুই জানিস খুনিকে। সিনায়া বলে, হ্যাঁ আমি জানি আসল খুনি কে। লোখান্ডে বলে, কে? সিনায়া কিছুক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে বলে ওঠে, আমি আসল খুনি। লে আরেক জ্বালা। গৌতম তো শক। লোখান্ডে বলে, কেন তুই রানাকে মেরেছিস? সিনায়া রাগ করে বলে ওঠে, সে আমাকে জোর করে ভিডিওটি দেখিয়েছিল এবং শর্ত মোতাবেক আমার সাথে জোর জবরদস্তি শুরু করেছিল, তাই আমি নিজেকে রক্ষা করতে গিয়ে তাকে মেরে ফেলেছি, আমি কিলার। এসব শুনে লোখান্ডে বলে, ইন্টারেস্টিং,
মার্ডার একটা, অথচ দুইজন নিজেকে কিলার দাবি করতেছে। সিন চলে আসে পুলিশ ইনভেস্টিগেশনের দ্বিতীয় দিনে। সত্যি সত্যি কে আসলে খুনি এটা বোঝার জন্য লোখান্ডে গৌতমকে আলাদা রুমে এনে বলতেছে, তো তুমি মানতেছো যে আদার সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল? গৌতম বলে, সম্পর্ক তো কিছু একটা ছিল, তবে সেটার নাম কি সেটা জানি না। তখনই সিন ফ্ল্যাশব্যাকে যায় আর গৌতম ব্যাকগ্রাউন্ড থেকে বলে, আমিও আদা প্রায়ই বাহিরে সময় কাটাতাম, আমরা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। একদিন পথের মধ্যে বৃষ্টি আসলে আদা গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজতে থাকে। ওই সময় আদাকে এত আকর্ষণীয় লাগছিল যে আমি নিজেকে সামলাতে না পেরে গাড়ি থেকে নেমে ওর কাছে যাই ও ওর সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ এরপর থেকে বাসাতে সিনেমা না থাকলেই আদা আমার কাছে আসতো এবং আমার সাথে ঘনিষ্ঠ হতো। আদার মোহে পড়ে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার একটা বউ আছে, আর তাই আমি যা করছি এসব অন্যায়। আমি কেবল তার ঢেউয়ের তালে গা ভাসিয়ে যাচ্ছিলাম। আদা প্রায় মাঝরাতে আমাকে মেসেজ করে তার রুমে ডেকে নিত এবং আমার সাথে ঘনিষ্ঠ হতে চাইতো। আমি বুঝতে পারলাম আমি যে পথে হাঁটতেছি এটা ভুল পথ, তাই আমি আদাকে বললাম আমাদের এসব বন্ধ করা উচিত, কিন্তু আদা আমার কথায় পাত্তা দিচ্ছিল না। তো আদা তার রুমে গৌতমকে এনে ঘনিষ্ঠ হচ্ছে, ওদিকে পাশের ফ্ল্যাটের রানা তার বেলকুনিতে এসে লাল পানি খাওয়ার সময় আদার রুমের জানালা দিয়ে সেটা দেখে ফেলে। ব্যাস, তারপর কি, রানা তাড়াহুড়ো করে ক্যামেরা এনে বেলকুনি থেকে লুকিয়ে সেগুলো ভিডিও করতে শুরু করে। ভিডিও করতে করতে রানা একটা সময় ক্যামেরা অন করে রেখে চলে যায়, আর সারা রাত এদের এসব ভিডিও হতে থাকে। সকালবেলা রানা এসে ক্যামেরাটা নিয়ে ভিতরে আসতেই তার বউ নীলিমার সামনে পড়ে যায়। মানে সে দেখে ফেলেছে যে তার স্বামী পাশের ফ্ল্যাটের কারো রুমের গোপন ভিডিও করছিল, তাই নীলিমা সেই ক্যামেরাটা দেখতে চাইলে রানা তার উপর খেপে যায় ও ঠাস করে একটা থাপ্পড় মেরে ফেলে দেয়। তারপরে ও নীলিমা আবার ক্যামেরাটা নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করলে রানা আবার কষিয়ে একটা মারে, আর নীলিমা একটা জায়গায় ছিটকে গিয়ে মাথায় আঘাত পায়। রানা সেদিকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে আপন মনে তার রুমে চলে যায়। তো আদা বিল্ডিং এ ফিরতেই রানা পথ আটকিয়ে বলে, ম্যাডাম আপনাকে কিছু দেখাতে চাই। আদা পাত্তা না দিয়ে চলে যেতে ধরলে রানা বলে, ম্যাডাম এক্ষুনি দেখে নেন, নয়তো পরে পস্তাতে হবে। আদা বিরক্ত হয়ে বলে, দেখাও। রানা তখন সেই ভিডিওটা সামান্য দেখিয়েই ক্যামেরাটা কেড়ে নিয়ে বলে, ম্যাডাম এটা তো ফিল্মের ট্রেলার, পুরো ফিল্মই আমার কাছে আছে। আদা বলে, কি চাও? রানা দুষ্টামর স্বরে বলে, ম্যাম এমন ছোটখাটো একটা ফিল্ম আমার সাথেও একটু করো, আমার গায়ে তো আর কাটা নেই যে তোমাকে ফুটবে। রাজি না হতো বুঝতেই পারছো, ভিডিও অনলাইনে ছাড়তে হবে। এটা শুনে আদা বলে, আরে না না, এসবের কি প্রয়োজন? এই বলেই আদা খুশি একটা থাপ্পড় মেরে বলে, তুই কি মনে করছিস তুই ধামকি দিবি আর আমি ভয়ে রাজি হয়ে যাব? তোর মতো ছোট লোকের সাথে আমি সবাই এটা ভাবলি কি করে? শোন, তোর এই কম দামের ক্যামেরায় আমার চেহারাটা ঠিক মতো দেখা যাচ্ছে না, তাই নেক্সট বার শুটিং করার ইচ্ছা হলে ভালো একটা ক্যামেরা কিনিস। আর হ্যাঁ, শুটের আগে আমাকে বলিস, আমি ভালো লাইটিং করব, পুরো একদম চাকাচাক। এসব শুনে রানা তো থমেরে আছে। আদা তখন ইংলিশে কিছু গালি দিয়ে পাট নিয়ে চলে গেলে রানা তো রাগে ফুলতে থাকে। পরের দিন দেখি একটা ছেলে দামি গাড়ি নিয়ে আদাকে নিতে এসেছে এবং আদা সেই ছেলের গাড়িতে উঠে চলে যাচ্ছে, আর উপর থেকে গৌতম চেয়ে চেয়ে এটা দেখতেছে। সিন বর্তমানে আসলে লোখান্ডে গৌতমকে বলে, ওই ছেলেটি কে ছিল যার সাথে আদা গেল? গৌতম বলে, আদার বয়ফ্রেন্ড রবিন, আমি রবিনের ব্যাপারে আগে থেকেই জানতাম। লোখান্ডে বলে, তাহলে তোর সাথে যে আদার রিলেশন ছিল সেটার কি? গৌতম বলে, আদা আমাকে ভালোবাসে, বাট সে রবিনকে বিয়ে করতে চায়, কারণ রবিন সাউথ মুম্বাইয়ের একজন কোটিপতির ছেলে। যদিও রবিনের অনেক অভ্যাসে আদার একদম পছন্দ নয়, বাট আদা তার সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে সেগুলো মেনে নিয়েছিল। কিন্তু রবিন আর আদার মাঝে রানার এন্ট্রি হয়। তখনই সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি আদা শুটিং এ যাওয়ার জন্য সেজেগুজে বিল্ডিং এর নিচে থাকা রবিনের গাড়ির কাছে আসতেই রবিনের গাড়ি থেকে রানা বের হয়ে আসে। আদা তো রীতিমতো অবাক। তখন গাড়ি থেকে রবিনও বের হয়েও বলে, ডার্লিং তুমি এই মিস্টারকে চেনো? আদা কি বলবে ভাবতেই রবিন বলে, আজকেই এই লোকের সাথে রাস্তায় পরিচয়, লোকটি খুব মজার, পরে শুনি সে নাকি তোমার বিল্ডিং এই থাকে। রানা তখন রবিনের থেকে বিদায় নিয়ে আদাকে বলে, আপনাকে এই বিল্ডিং এ তো কখনো দেখিনি। আদা কি বলবে ভাবতেই রানা বলে ওঠে, কোনো ব্যাপার না, পরিচিত হলাম, এখন দেখা সাক্ষাৎ হতেই থাকবে। এই বলে রানা চলে গেলে আদা তো ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তো আদা রবিনের সাথে বাড়ি এসে এনজয় করতেছে, এমন সময় রানা আদাকে মেসেজ করে বলে, ডিস্টার্ব করার জন্য সরি সুইটহার্ট, রবিনকে ফিল্মটা এখনো দেখাইনি, তবে ভাবতেছি কালকে দেখাই, তুমি কি বলো? এটা দেখে আদা রানাকে কল করলে রানা কলটা ধরে বলে, আমি জানতাম তোর কল অবশ্যই আসবে, যাদের রক্ত খুব গরম, কথাই কথাই রেগে যায়, তাদেরকে কিভাবে ঠান্ডা করতে হয় সেটা জানি সুইটহার্ট। আদা বলে, কি চাও বলো? রানা বলে, এই তো লাইনে এসেছিস, দেখ আমার ক্যামেরার ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, বাট তোর বয়ফ্রেন্ড রবিন সে তো তার ডার্লিং এর চেহারা ঠিকই চিনতে পারবে, তাই না? তাই মেসেজে তোকে একটা ঠিকানা দিব, কাল হট ড্রেসে পুরো একদম চাকাচাক হয়ে আসিস। এই বলে রানা কল কেটে দিলে আদা গৌতমকে কল করে বলে, গৌতম রানা ওই ভিডিও রবিন ও সিনায়াকে দেখানোর হুমকি দিচ্ছে, প্লিজ এটা থামানোর ব্যবস্থা করো, প্লিজ গৌতম আজকের মাঝেই কিছু একটা করো প্লিজ। দিন বর্তমানে আসলে লোখান্ডে গৌতমকে বলে, তো তুমি কি করেছিলে? গৌতম বলে, শান্তিতে বেঁচে থাকার জন্য কখনো কখনো বিপজ্জনক সিদ্ধান্ত নিতে হয়। রানা তেমন ছেলে ছিল না যে ওকে ভালোভাবে বোঝালে মানতো, তাই ওর থেকে রেহাই পাওয়ার একটাই রাস্তা ছিল। লোখান্ডে বলে, মার্ডার? গৌতম বলে, হ্যাঁ। লোখান্ডে বলে, অসাধারণ, তো এখন আদা কোথায়? গৌতম বলে, সে ওই দিনই আমাদের বিল্ডিং ছেড়ে চলে গেছে, সম্ভবত ওর বয়ফ্রেন্ডের সাথে গোরেগাঁওয়ে শিফট হয়েছিল, আর আমিও আদার সাথে আমার সম্পর্কটা এখানেই ইতি টানতে চেয়েছিলাম। এমন সময় রিয়া এসে লোখান্ডের কানে কানে কিছু একটা বললে লোখান্ডে রেগে মেগে উঠে এসে গৌতমের ঘাড়ে আঘাত করে বলে, আমি ভাবিনি তুমি এটা করবে। গৌতম বলে, বুঝলাম না,
লোখান্ডে বলে তোমার মিথ্যা ধরা পড়েছে দোস্ত, এটা প্রমাণ হয়ে গেছে যে তুমিও খুনি নও। গৌতম বলে না আমি খুনি। তখন লোখান্ডে বলে ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী রানার খুন ডিসেম্বর 13 তারিখ রাত 8টা থেকে 10টার মধ্যে হয়েছে, আর ওই সময় তুমি অফিসে জরুরি একটা মিটিং এ ছিলে। এই বলে লোখান্ডের সামনাসামনি বসে পড়লে গৌতম বলে আপনি এটা কিভাবে শিওর হয়ে বলছেন? লোখান্ডে বলে কারণ ওই সময়ের তোমার অফিসের সকল সিসিটিভি ফুটেজ এখন আমাদের কাছে আছে। এটা শুনে গৌতম হতাশায় পড়ে যায়, কারণ এখন নিজেকে খুনি দাবি করার তার আর কোনো উপায় নেই। এটা দেখে লোখান্ডে বলে সরি, নিজের বউকে বাঁচানোর জন্য তুমি যে মিথ্যা চেষ্টাটা করছিলে সেটা ব্যর্থ হয়ে গেছে, এখন আসতে পারো। তখন গৌতম যেতে ধরে থেমে যায় ও রেগে মেগে লোখান্ডেকে বলে আপনি কি ভাবছেন কেস সলভ হয়ে গেছে? আমি খুনি নই তাহলে সিনায়া খুনি, এটা প্রমাণ হয়ে গেছে? লোখান্ডে বলে তুমি নির্দোষ, এখন কেবলমাত্র এটা প্রমাণ হয়েছে, কিন্তু খুনি যে কেউ হতে পারে। এটা শুনে গৌতম এবার শান্ত হয়ে চলে যায়। তো গৌতম বাসায় এসে তার মেয়ে জানাকে খাওয়ানোর চেষ্টা করলে তার মেয়ে মাকে ছাড়া কিছুতেই খেতে চায় না। তখন গৌতম জানাকে আদর করে বলে টেনশন করো না, তোমার মা নির্দোষ, তাই সে খুব শীঘ্রই বাসায় ফিরে আসবে। সিল থানায় সিনায়ের ছেলে আসতে দেখে সিনায় কিছুতেই স্বস্তি পাচ্ছে না। সে ঘুমানোর চেষ্টা করতেছে বাট কিছুতেই তার ঘুম আসছে না। সিল পুলিশ ইনভেস্টিগেশনের 3 নম্বর দিনে আসে, মানে শেষ দিনে আসে। বামান লোখান্ডেকে বলে স্যার সময় শেষ হচ্ছে অথচ রহস্য বাড়তেই আছে, সিনায়া যদি খুনি না হয় তাহলে খুনিটা কে? লোখান্ডে বলে খুনি যেই হোক সে অবশ্যই সিনায়ার বিল্ডিং এর লোক। এই বলতেই এরা সিনায়ার বিল্ডিং এ এসে পৌঁছায় ও সিসিটিভি কন্ট্রোল রুমে এসে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। তো লোক বিল্ডিং এ আসতেছে যাচ্ছে, কোনো সন্দেহজনক কিছুই নেই, কিন্তু এরা দেখে রাতের বেলা মুখে কাপড় বাঁধা একটা লোক দেয়াল টপকে ভিতরে ঢুকতেছে। লোখান্ডে ভিডিও পজ করে এদেরকে বলে দেখেন তো আপনারা কেউ একে চেনেন কিনা? গৌতম, লিফটম্যান, সেক্রেটারি এরা সবাই দেখে বলে না স্যার আমরা তো চিনতে পারছি না। তখন ওয়াচম্যান বলে স্যার আমার মনে হচ্ছে এই লোকটিই রানাকে মেরেছে, তা না হলে সে রাতের বেলা এভাবে ঢুকবে কেন? এমন সময় লাক্ষ্মী লোখান্ডেকে দেখেই সন্দেহজনক ভাবে লুকিয়ে পড়লে লোখান্ডে পিছে দৌড় দেয়। লাক্ষ্মী ভয়ে কাঁপতে কাঁপতে বলে সাহেব আমি কিছু করিনি, মা কসম সত্যি বলছি। গৌতম বলে লাক্ষ্মী তুমি নিচে এসেছো কেন? লাক্ষ্মী ভেবাচাকে খেয়ে বলে সাহেব জানা নিচে আসার জন্য জিদ করছিল। বামন তখন লাক্ষ্মীকেও সেই ছেলেটির ফটো দেখিয়ে বলে একে চিনিস? লাক্ষ্মী বলে না স্যার চিনতে পারছি না। লোখান্ডে বলে রানা কেমন লোক ছিল? লাক্ষ্মী বলে একদম ঠারকিশালা, পুরো সোসাইটির মেয়েদের উপর কুনজর দিত, একবার তো আমাকেও খপ করে জড়িয়ে ধরেছিল। এই বলেই লাক্ষ্মী থেমে গিয়ে বলে স্যার আমি যাই। সিন কাট হয়ে ফরেন্সিক ল্যাবে আসলে দেখি ফরেন্সিক অফিসার লোখান্ডেকে কিছু ফিঙ্গারপ্রিন্ট দেখিয়ে বলতেছে এগুলো ঘটনাস্থলে পাওয়া গিয়েছে, এগুলোর মাঝে রানার ওয়াইফ, রানার শালা এবং সিনায়ের ফিঙ্গারপ্রিন্ট আছে। রানার ওয়াইফ ও শালাকে বাদ দেন তো সন্দেহ সিনায়ের উপরই যায়, আর তাছাড়াও সিনায়ের হাতের সেই কাঁটাটাও এটা প্রমাণ করে যে তার আর রানার মাঝে ধস্তাধস্তি হয়েছে। এসব শুনে লোখান্ডে বলে সিনায়ের হাত কেটেছে এটা ঠিক, তবে তা এটা প্রমাণ করে না যে ওটা রানার সাথে ধস্তাধস্তি করতে গিয়েই হয়েছে। তাই রানাকে যে হাতিয়ার দিয়ে হত্যা করা হয়েছে সেটা পাওয়া জরুরি, সেটা পেলেই খুনিকে শনাক্ত করা যাবে। এটা শুনে বামন বলে স্যার এই কেসটাকে সমাধান করতে এখন আমাদের আদার সাথে দেখা করাটা জরুরি হয়ে গেছে। এটা শুনে লোখান্ডে রিয়াকে বলে গৌতমকে ফোন করে আদার নাম্বারটা নাও। পরের সিনে দেখি রিয়া লোখান্ডেকে বলতেছে স্যার গৌতমের কাছে নাকি আদার নাম্বার নেই, তবে সে এতটুকু বলেছে যে আদা ও আদার বয়ফ্রেন্ড রবিন নিয়মিত ক্যাপটাউন পাবে যাতায়াত করে। তো এরা ক্যাপটাউন পাবে এসে জিজ্ঞেস করে এখানে রবিন আসে কিনা। ছেলেটি বলে হ্যাঁ স্যার আসে, তবে গত কয়দিন থেকে কেন জানি আসেনি। লোখান্ডে বলে ঠিক আছে আবার সে আসলে আমাকে জানিও। তো লোখান্ডে বামনকে বলে আদাও গায়েব, সাথে রবিনও। এখন বাকি আছে রানার ওয়াইফ ও শালা, এক্ষুনি ওদেরকে পুলিশ স্টেশনে নিয়ে আসো। পুলিশ স্টেশনে আসলে দেখি লোখান্ডে রানার ওয়াইফ নীলিমাকে রেগে মেগে বলতেছে ভাইয়ের সাথে মিলে তুই নিজের স্বামীকেই মেরে ফেলেছিস। নীলিমা কাঁদতে কাঁদতে বলে না স্যার আমি ওকে মারিনি, ও যত খারাপই হোক যেমনই হোক ও তো আমার স্বামী ছিল তাই না, আমি ওকে কিভাবে মারতে পারি। লোখান্ডে বলে ও মরার একদিন আগে তোর সাথে ওর অনেক বড় একটা ঝগড়া হয়েছিল, যার কারণে তুই বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলি। নীলিমা বলে হ্যাঁ স্যার ঝগড়াও হয়েছিল আর আমি বাড়িও ছেড়ে গিয়েছিলাম, এটা সত্য, কিন্তু আমি ওকে মারিনি। লোখান্ডে বলে তাহলে সেই রাতে তোদের মাঝে কি ঘটেছিল? তখনই সিন ফ্ল্যাশব্যাকে যায়। তো নীলিমা সেই ক্যামেরাটা পেয়ে গেলে লুকিয়ে সেই ভিডিওটা দেখতেছে। এমন সময় পিছন থেকে রানা এসে এটা দেখে ফেলে এবং তার বউয়ের চুলের জুটি ধরে রুমে এনে ধাক্কা মেরে ফেলে দেয়। নীলিমা পরে মাথায় আঘাত পেলে রানা তাকে তুলে আবার মারতে শুরু করে। ঠিক তখনই নীলিমার ভাই রাজ ভোসলে এসে এটা দেখে ফেললে সে রানার উপর খেপে যায় ও দুজনের মাঝে সেই লেভেলের মারামারি লেগে যায়। মারামারি চলতে থাকলে একটা পর্যায়ে রানা রাজ ভোসলের বুকে কষিয়ে লাথি মারে আর সে ছিটকে গিয়ে পড়ে। ব্যাস রাজ উঠে দাঁড়িয়ে রানার দিকে বন্দুক তাক করে ফেলে। এটা দেখে নীলিমা থামাতে গেলে রাজ এই বুঝি গুলি করলো, কিন্তু নীলিমা তাকে সামলে নেয়। তখন রাজ রেগে মেগে বলে আমি তোকে ছাড়বো না, এটা মনে রাখিস। এই বলে সে তার বোনকে এই বাড়ি থেকেই নিয়ে চলে যায়। সিন বর্তমানে আসতে দেখি নীলিমা বলতেছে আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম কিন্তু আমি তাকে মারিনি। এর মাঝেই রাজ জোর করে এখানে ঢুকে পড়ে ও লোখান্ডেকে হুমকি দিয়ে বলে এসব নাটক বন্ধ কর, নয়তো পুরো পুলিশ স্টেশন তছনছ করে ফেলবো, তুই জানিস না আমি কোন পলিটিক্যাল পার্টির লোক। তখনই লোখান্ডে কষিয়ে একটা থাপ্পড় মারার রাজ ছিটকে গিয়ে পড়ে যায়। এবার লোখান্ডে বাবানের শার্টের বোতামগুলো খুলে দিয়ে বলে বাবান নেতার রক্তটা একটু বেশি গরম মনে হচ্ছে, কয়েক ডোজ দিয়ে ঠান্ডা করে দে। ব্যাস বাবান তার শার্ট খুলে রাজকে উদম কেলান কেলাতে শুরু করে। তো কেলানি খেতে খেতে রাজের তেজ যখন পুরোদমে ঠান্ডা হয়ে যায় তখন লোখান্ডে কাছে এসে বলে তুই তোর দুলাভাইকে মেরেছিস তাই না? রাজ বলে না স্যার আমি ধমকি দিয়েছিলাম এটা সত্য, তবে আমি মারিনি। লোখান্ডে বলে কোর্টে এটা কিভাবে প্রমাণ করবি যে তুই মারিসনি, তোর কাছে কোনো প্রমাণ আছে? রাজ তখন কিছুক্ষণ ভেবে বলে হ্যাঁ স্যার, কারণ ওই রাতে আমি যোগেশ্বরীর বিন্দিয়া বাড়ি ছিলাম।
এমন সময় রিয়ার ফোনে ক্যাপটাউন পাব থেকে একজন কল করে বলে, ম্যাম আজকে রবিন পাবে এসেছে। রিয়া বলে, ওকে আটকে রাখো, আমরা আসতেছি। তো লোখান্ডে তার টিম নিয়ে চলে আসে এবং বামনকে ইশারায় ভিতরে যেতে বলে। বামন ভিতরে যেতেই রবিন দৌড়ে বাহিরে আসে এবং পালাতে শুরু করে। তারপর আর কি, রবিন প্রাণপণে দৌড়াচ্ছে আর পিছন পিছন বামন তার টিম নিয়ে দৌড়াচ্ছে। এভাবেই অনেকক্ষণ ধরে শহরের অলিতে গলিতে এদের দৌড়াদৌড়ি চলতেছে তো চলতেছেই। হঠাৎ লোখান্ডে রবিনের সামনে এসে পড়ে ও এলে একটা ঘুষি খেয়ে রবিন মাটিতে পড়ে যায় এবং উঠে বসে পড়ে। তখন লোখান্ডে তার বন্দুকটা বের করে রবিনের দিকে তাক করেই এই নে একটা গুলি হতেই সিন থানায় আসে আর আমরা দেখি লোখান্ডে রবিনকে থানায় তুলে এনেছে। তো রবিন খেপে গিয়ে বলে, তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে এইভাবে থানায় আনলে কেন? লোখান্ডে বলে, পুলিশ স্টেশন এবং হাসপাতালে কেউ নিজ ইচ্ছাতে আসে না, আর একবার যখন কেউ আসে তখন কবে ফিরবে সেটারও কোনো গ্যারান্টি থাকে না। রবিন বলে, আমি কি করেছি? লোখান্ডে বলে, রানার মার্ডার করেছিস। রবিন বলে, হোয়াট? আমি তাকে কেন মারবো? লোখান্ডে বলে, আদার জন্য। রবিন বলে, আদাকে? ব্যাস সঙ্গে সঙ্গে বুকে কষিয়ে একটা লাথি মারে আর রবিন ছিটকে পড়ে যায়। লোখান্ডে টেনে তুলে বলে, শালা যে মেয়ের সাথে এত মজা করলি সে মেয়ে এখন হারিয়ে গেছে, তো তোর স্মৃতিও হারিয়ে গেছে। এই বলেই লে ওটা। এবার রবিন বলে ওঠে, স্যার স্যার বলতেছি। এটা শুনে লোখান্ডে বলে, বাবান এই প্রথম ডাক্তারের চিকিৎসায় নয় পুলিশের চিকিৎসায় কারো স্মৃতিশক্তি ফিরে আসতে দেখলাম। তো রবিন উঠে বলে, বলবো, তবে একটা শর্ত আছে। লোখান্ডে ঠাস করে মেরে দিলে রবিন বলে, শর্ত নয় রিকোয়েস্ট রিকোয়েস্ট। আমার আর আদার যে রিলেশন ছিল এটা প্লিজ নিউজ মিডিয়াকে বলবেন না। লোখান্ডে বলে, কেন? রবিন বলে, স্যার আদা ভালো মেয়ে ছিল না, এই জন্য আমি ওর পিছনে একজন ডিটেকটিভ লাগিয়েছিলাম যাতে আমি বুঝতে পারি সে কার সাথে কি করে। লোখান্ডে তখন বিল্ডিং এর সিসিটিভিতে পাওয়া সেই ছেলেটির ফটো দেখিয়ে বলে, এটাই কি তোমার সেই ডিটেকটিভ? রবিন দেখে বলে, হ্যাঁ স্যার এই ছেলেটি। এটা শুনে বামন বলে, স্যার তার মানে তো এই ছেলেটিও তাহলে খুনি নয়। এমন সময় রিয়া এসে বলে, স্যার হেডকোয়ার্টার থেকে কল এসেছে, আদা তার ফোন অন করেছে, লোকেশন ধারাবি। ব্যাস এরা সঙ্গে সঙ্গে ধারাবি পৌঁছে যায় ও আদার ফোনের লোকেশন ফলো করে করে একটা বস্তিতে ঢুকে পড়ে। এরপর লোকেশন অনুযায়ী একটা রুমের সামনে এসে পৌঁছালে লোখান্ডের রুমের দিকে বন্দুক তাক করে আর বামন ধ্যাম করে দরজাটা খুলতেই দেখে একটা পিচ্চি সেই মোবাইলে গেম খেলতেছে। বামন ছেলেটিকে বাহিরে এনে বলে, বল এই ফোন কোথায় পেয়েছিস? ছেলেটি বলে, মাড আইল্যান্ড একটা বাংলোর সামনে কুড়িয়ে পেয়েছি। ব্যাস এরা ছেলেটিকে সাথে নিয়ে চলে আসে মাড আইল্যান্ডের সেই বাংলোর সামনে। তো বামন পাশের বাংলোর একটা ওয়াচম্যানকে জিজ্ঞেস করে, এর সামনের বাংলোটা কার? লোকটি বলে, এটা তো কেতন সাহেবের, সে কানাডায় থাকে। রিয়া বলে, এখানে কি অন্য কেউ আসা যাওয়া করে? লোকটি বলে, একজন আসে মাঝে মাঝে, লোকটির লম্বা লম্বা চুল আর বড় বড় দাড়ি মোচ আছে। এটা দেখে বামন রানার ফটো দেখালে লোকটি বলে, হ্যাঁ স্যার ইনি এখানে আসতেন। ব্যাস এরা দরজা ভেঙে বাংলোর ভিতরে ঢুকে পড়ে। তো এরা পুরো বাংলোটা ঘুরে ফিরে দেখতে থাকলে রিয়া ডাক দিয়ে বলে, স্যার এখানে কিছু রক্তের দাগ দেখা যাচ্ছে। এটা শুনে লোখান্ডে ও বামন সেখানে আসলে বামন দেখে বলে, স্যার কেউ রক্তের দাগটা পরিষ্কার করার চেষ্টা করেছে। লোখান্ডে বলে, মনে হচ্ছে এখানে মার্ডার হয়েছে, আর মার্ডার হওয়ারও অনেকদিন পেরিয়ে গেছে, কারণ রক্তের কালার কালো হয়ে গেছে। কিন্তু তখন অন্য একটা জায়গায় আসে। একটা ছেলে ক্রিকেট খেলার সময় বল খুঁজতে গিয়ে দূরে কিছু একটা দেখে চমকে ওঠে। এদিকে বাংলোতে বামন একটা মেমোরি কার্ড কুড়িয়ে পেলে সেটা লোখান্ডেকে দিতে রিয়া এসে বলে, স্যার হেডকোয়ার্টার থেকে ফোন এসেছে, মার্টফোর্ডের পিছনে একটা ডেড বডি পাওয়া গেছে। ব্যাস এরা সেই মার্টফোর্ডের পিছনে আসলে দেখে পুকুরের সাইডে একটা লাশ পড়ে আছে। তো লাশটাকে পুকুর থেকে তুলে স্ট্রেচারে রাখতেই কি এটা তো আদা। এটা দেখে বামন ও লোখান্ডে দুজনেই তো অবাক। তো লোখান্ডে লাস্টে দেখে বলে, ডেড বডির অবস্থা দেখে বোঝা যাচ্ছে আদার রানা মরার আরো কয়েকদিন আগে মারা গেছে, তার মানে আদা রানাকে মারেনি। এটা শুনে বামন বলে, স্যার সাসপেন্স তো দেখি বেড়েই চলেছে, রানার কেসই এখনো সমাধান করতে পারলাম না, এর মাঝে আবার আদার ডেড বডি। সিন হেডকোয়ার্টারে আসলে আমরা দেখি রিয়া বলতেছে, স্যার আমরা যে মেমোরি কার্ডটা পেয়েছি তাতে এই ভিডিওটা ছিল। তো সেই ভিডিওতে দেখা যায় রানা এই বাংলোতে এসে তার ক্যামেরা একটা গোপন জায়গায় সেট করতেছে আর বলতেছে, এতদিন অন্যদের গোপন ভিডিও শুট করতাম, আজ আমার নিজের গোপন ভিডিও শুট করতে যাচ্ছি। তো রানা ক্যামেরা সেট করে আয়নার সামনে দাঁড়িয়ে শরীরে পারফিউম মারতেছে। এমন সময় বাংলোতে আদা আসে, মানে সে রানার প্রস্তাবে রাজি হয়ে এখানে এসেছে। তো রানা খুশি হয়ে আদাকে রিসিভ করলে আদা ভিতরে ঢুকে বেলকনিতে চলে আসে। পিছন পিছন রানাও আসলে আদা বসে পড়ে। রানা তখন ড্রিঙ্কস রেডি করতে ধরলে আদা হট মুডে বলে, ড্রিঙ্কস আমি বানাই। এই বলে আদা ড্রিঙ্কস বানাতে থাকলে রানা সিগারেট নেওয়ার জন্য সাইডে যায়, আর এই ফাঁকে আদা রানার ড্রিঙ্কসে কি যেন মেশাই। রানা এসে বলে, তুমি খুব চালাক। আদা তো ভয়ে কাঁপতেছে। রানা বলে, তুমি আমার শর্তে রাজি হয়ে আমার বন্ধু হয়ে গেলে, নয়তো রানার সাথে শত্রুতা করা ভয়ঙ্কর। এটা শুনে আদার ভয়টা কেটে যায় ও আদার রানার গ্লাসটা রানাকে দিয়ে বলে, যখন বন্ধু হয়ে কাজটা হয়ে যাচ্ছে তখন শত্রু কেন হব। এটা শুনে রানা তো সেই খুশি। তো রানা তার গ্লাসের পুরো মাল খেয়ে টাল্লি হয়ে রোমান্টিক মুডে আদাকে কবিতা শোনাচ্ছে। হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে। ব্যাস এটা দেখেই আদা একটা বোতল নিয়ে ধ্যান করে রানার মাথায় মেরে দেয় ও বলে, শালা আজ তুই শেষ। এই বলেই সে রুমের ভিতর থেকে স্ট্যান্ড লাইট নিতেই রানা খপ করে আদার গলা টিপে ধরে ও রেগে মেগে আদাকে এমন একটা ধাক্কা মারে যে আদা কাঁচের জানালা ভেঙে ভিতরে ছিটকে এসে পড়ে। রানা এসে আদাকে টেনে তুলতেই আদা আবার রানাকে আক্রমণ শুরু করে আর দুজনের মাঝে পুরো দমে মারামারি বেঁধে যায়। রানা ধ্যাম করে আদাকে কয়েকটা থাপ্পড় মারলে আদা আবার রানাকে ধ্যাম করে টেবিলের উপর ফেলে দেয় আর রানা আহত হয়। এই সুযোগে আদা একটা স্ট্যান্ড লাইট নিয়ে রানাকে মারতে ধরতেই রানা খপ করে সেটা ধরে ফেলে এবং আদাকে ফেলে দিয়ে উঠে দাঁড়ায়। আদা তখন তাড়াহুড়ো করে এসে স্ট্যান্ড দিয়ে রানাকে মারার জন্য তেড়ে আসে, আর ওদিকে সেম টাইমে রানাও একটা টুল নিয়ে আদাকে মারার জন্য তেড়ে আসে।
এরপর দুজনেই একদম সেম টাইমে দুজনের মাথায় এমন জোরে মেরে দেয় যে আমরা দেখি দুজনের অবস্থা এমন মনে হচ্ছে দুজনেরই উপরের ভিসা কনফার্ম হয়ে গেছে। কন এইটা কোনো কথা? তো দুজনেই মাটিতে লুটে পড়ে যায়। সিন বর্তমানে আসে। লোখান্ডে এটা দেখে টেনশনে পড়ে গেছে। সে ভেবে পাচ্ছে না রানা যদি এই বাংলোতেই মারা যায় তাহলে রানার বডি যে পাওয়া গেছে রানার নিজের বিল্ডিং এ, এটা কি করে সম্ভব? এমন সময় রিয়া বলে ওঠে, স্যার রানা নড়তেছে। তখন আমরা দেখি হারামি রানা মরেনি, সে বেঁচে আছে। তো রানা উঠে আদার সেই স্ট্যান্ড নিয়ে আদাকেই ধ্যামাধ্যাম কয়েকটা মেরে দিয়ে এসে ক্যামেরাটা বন্ধ করে। লোখান্ডে বলে আদার রানার মার্ডার করতে গিয়ে নিজেই মার্ডার হয়েছে। বাবান বলে স্যার এই ভিডিও থেকে আদার মৃত্যুর রহস্যটা ক্লিয়ার হলো, কিন্তু রানার মার্ডার কে করেছে সেই প্রশ্নটা এখনো রয়ে গেছে। সিনায়া, গৌতম, আদার, নীলিমা, রবিন, রাজ ভোসলে এরা কেউই যদি রানার মার্ডার না করে থাকে তাহলে রানাকে মেরেছেটা কে? তখন রিয়া বলে স্যার এমনও তো হতে পারে ওয়াচম্যান, লিফটম্যান, সোসাইটির সেক্রেটারি অথবা কাজের মেয়ে লাক্ষ্মী, এদের মাঝে কেউ রানাকে মেরেছে। বামান বলে স্যার গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সিনিয়র রিমান্ড আমাদের কাছে কেবল আজ পর্যন্তই আছে, এরপর কালোকে কোর্টে হাজির করতে হবে। এটা শুনে লোখান্ডে হতাশ হয় আর সিন চলে আসে পরের দিন কোর্টের সামনে। আমরা দেখি একজন রিপোর্টার বলতেছে কোর্ট সিনায়াকে 3 দিনের জন্য ক্রাইম ব্রাঞ্চের হাতে দিয়েছিল, কিন্তু এই 3 দিনে ক্রাইম ব্রাঞ্চ সিনায়ের বিপক্ষে কোনো প্রমাণ জোটাতে পারেনি। আর আজ কোর্ট সিনায়ের রায় শোনাতে যাচ্ছে। তো আসুন দেখি কোর্ট কার পক্ষে রায় দেয়। সিন চলে আসে কোর্টের ভিতর। সিনায়ের বিপক্ষ উকিল বলে, ইওর অনার, রিমান্ডের সময় সিনায়ের নিজ মুখে স্বীকার করেছেন যে সেই রানার খুন করেছে। এটা শুনে সিনায়ের পক্ষের উকিল বলে, মিলর্ড, মিসেস সিনায়া খুনের দায় স্বীকার করেছে, কিন্তু এটা প্রমাণ হয়ে যায়নি যে সে খুনি। মিস্টার গৌতমও তো খুনের দায় স্বীকার করেছেন, সেও চিল্লিয়ে চিল্লিয়ে বলেছেন যে সেই আসল খুনি। তো আপনি কি তাহলে গৌতমকে সাজা দিবেন? যেভাবে গৌতম তার ওয়াইফকে বাঁচানোর জন্য খুনের দায় নিজের উপর নিয়েছিলেন, সেভাবে সিনায়াও তার স্বামীকে ফাঁসতে দেখে খুনের দায় নিজের উপর নিয়েছিলেন। এটা শুনে বিপক্ষ উকিল বলে, উকিল সাহেবা, যে সময় সিনায়াকে গ্রেফতার করা হয়েছিল সেই সময় তার হাতে কাঁটা ছিল, এটার ব্যাপারে কি বলবেন? কারণ সবজি কাটার সময় আঙ্গুল কাটে, হাত নয়। এটা শুনে মেয়েটি হেসে বলে, আইন তো আর এটা নির্ধারণ করতে পারে না যে সবজি কাটার সময় চাকু কোন দিকে চালাতে হবে। এটা শুনে সবাই হেসে ওঠে। মেয়েটি বলে, দর্শক, এখন পর্যন্ত পুলিশ সেই হাতিয়ারটাই খুঁজে বের করতে পারেনি যেটা দিয়ে রানার মার্ডার হয়েছে। ফরেন্সিক ডিপার্টমেন্টের মতে সেটা নাকি একদম আলাদাই এক ধরনের হাতিয়ার ছিল, কিন্তু প্রশ্ন সেটা আসলে ছিলটা কি? আসল কথা তো এটা দর্শক, পুলিশ সিনায়ার বিরুদ্ধে পাকাপোক্ত কোনো প্রমাণ কোর্টে হাজির করতে ব্যর্থ হয়েছে। এই বলে মেয়েটি তার কথা শেষ করে জজ লোখান্ডেকে বলে, মিস্টার লোখান্ডে, আদালত এটা জানতে চায় যে আদালত যে আপনাকে সিনিয়র 3 দিনের রিমান্ড দিয়েছিল, আপনি এই 3 দিনে কি করেছেন? লোখান্ডে বলে, এটা সত্য মিলর্ড যে আমি সিনায়ের বিরুদ্ধে মজবুত কোনো প্রমাণ কোর্টে পেশ করতে ব্যর্থ হয়েছি। সিনায়ের উকিল বলে, শুধু প্রমাণই না, আপনি মার্ডারের সেই হাতিয়ারটাও পেশ করতে ব্যর্থ হয়েছেন। এসব শুনে জজ রায় শোনায় যে মিস্টার লোখান্ডের দ্বারা পেশ করা সকল তথ্যের ভিত্তিতে এই আদালত তার রায় শোনাতে যাচ্ছে। সিনায়াও গৌতমের বুকের ভিতর তো ধুক ধুক করতেছে। জজ বলে, মিসেস সিনায়া নির্দোষ। এটা শুনতেই সিনায়ার যেন জান ফিরে আসে আর গৌতমও সেই খুশি হয়। তখন সিনায়া কি যেন ভাবতে থাকে আর সিন ফ্ল্যাশব্যাকে যায়, মানে রানা যেই রাতে খুন হয়েছিল সেই রাতের সিনে। তো গৌতম যে আদার সাথে গোপনে ওসব করে আর রানার কাছে সেটার ভিডিওও আছে, এদিকে কনফার্ম হওয়ার জন্য যে রানার থেকে ভিডিওটি দেখবে, তো রানা আবার শর্ত দিয়েছে ভিডিও দেখতে হলে তার সাথে শুতে হবে। কি এক জ্বালা। তাই সিনায়া ভিডিও দেখবে না বলে মনকে মানানোর বহু চেষ্টা করে, কিন্তু না, ব্যাপারটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত সে কিছুতেই শান্তি পাচ্ছে না। তাই শেষমেশ সে বাধ্য হয়ে রানার কাছে সেই ভিডিওটি দেখতে আসে। রানা তখন টিভিতে ভিডিওটি চালিয়ে দিলে সিনায়া তো রীতিমতো অবাক। এটা দেখে সে পাথরের মতো থ মেরে দাঁড়িয়ে আছে আর তার চোখে জল টলমল করে উঠতেছে। এমন সময় রানা এসে সিনায়ার শরীরে হাত দিতেই সিনায়া পালানোর চেষ্টা শুরু করে আর রানা রেগে মেগে সিনায়াকে ধাক্কা মেরে টেবিলের উপর ফেলে দেয়। আর এই সময় বোতলের কাছ দিয়ে সিনায়ার হাতটা কেটে গিয়েছিল। তো রানা এসে সিনায়ের উপর আবার হামলা করলে সিনায়া তার ইজ্জত বাঁচাতে একটা বোতল ছুঁড়ে মারে, বাট সেটা রানাকে লাগে না। সিনায়া পালাতে ধরলে রানা আবার সিনায়াকে ধরে ফেলে ও সিনায়াকে সোফার উপর শুয়ে দিয়ে জোর জবরদস্তি করতে শুরু করে। দস্তাদস্তি করার সময় সিনায়ার হাতটা তার মাথায় থাকা হেয়ার স্টিকে গেলে সিনায়া সেটা খুলে নিয়েই এলে। তো ফ্ল্যাশব্যাক শেষে সিন বর্তমানে আসতে দেখি সিনহা তার মেয়ে জানাকে কোলে নিয়ে কোর্ট থেকে বের হচ্ছে। এমন সময় মিস্টেকলি এক রিপোর্টারের ধাক্কায় জানা পড়ে যেতে ধরতেই লোখান্ডে এসে জানাকে সামলে নেয় এবং পকেট থেকে সিনহার সেই হেয়ার স্টিকটা বের করে জানার চুলে গুজে দেয়। সিনায়া তো এটা ভেবে রীতিমতো অবাক যে মার্ডারের যে হাতিয়ারটা কোর্টে পেশ করার অভাবে সিনায়া বেঁচে গেল, সেই হাতিয়ারটা তাহলে আগে থেকেই লোখান্ডের কাছে ছিল। তো একজন রিপোর্টার এসে লোখান্ডেকে বলে, মিস্টার লোখান্ডে, এই প্রথম কোনো কেস সলভ করতে আপনি ব্যর্থ হলেন, খুনিকে ধরতে পারলেন না, তো এই ব্যাপারে কি বলবেন? লোখান্ডে বলে, লোখান্ডের হাত থেকে দোষী কখনো ফসকে যায় না আর নির্দোষও কখনো সাজা পায় না। তখনই সিন কাট হয় আর লোখান্ডে বলে, কেস হাতে পেয়ে আমি যখন ইনভেস্টিগেশনের জন্য মার্ডার স্পটে গিয়েছিলাম, তো আমি সেই হাতিয়ারটা পেয়েছিলাম যা পুলিশও পায়নি। সেদিন দুইটি বিষয় আমি একসাথে জানতে পারি। এক, খুনি সিনায়া,
2 মেইন কালপ্রিট রানা। সিনায়ার উপর ইনভেস্টিগেশন আমি খুনির সন্ধানে করিনি, বরং এটা জানার জন্য করেছি যে সিনায়ার রানার মার্ডারটা কোন পরিস্থিতিতে গিয়ে করেছে। আর 3 দিনের ওই ইনভেস্টিগেশনে বুঝতে পেরেছি সিনায়া খুনি হয়েও নির্দোষ। সত্য তো এটা যে রানা সোসাইটিতে সবার জীবন অতিষ্ঠ করে তুলেছিল, আদাও তার কারণেই মরেছে। আসলে কখনো কখনো মরনেওয়ালা মারনেওয়ালার চেয়েও বেশি পাপী হয়ে থাকে। যদি সিনায়ার শাস্তি হতো তো হাসি খুশি সংসারটা ধ্বংস হয়ে যেত। আসলে লোখান্ডে বেআইনি ভাবে আইনি কাজ করে, কিন্তু আইনি ভাবে কখনো বেআইনি কাজ করে না। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি কার কেমন লেগেছে জানি না, আমি আপনার থেকে লাইক চাই। অন্যরা কমেন্ট করবে কিনা ভরসা নেই, তাই আমি আপনার কমেন্ট চাই। কি কমেন্ট করবেন সেটা নিয়ে টেনশনে ফিট হতে হবে না, যা মন চাই কমেন্ট করলেই হলো, আমি তাতেই খুশি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কি? করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন, এতে আত্মীয়তা বাড়ে, মনের টান বাড়ে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।